হোলি ল্যান্ডটাই তারা চায়। পুরো হোলি ল্যান্ড মানে কি? ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায়, এখনো চায়। আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজা চায়? ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত। ভালো করে মনে রাখেন, মিশরের নীল নদ কেন? কারণ নীল নদ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে। কোন খাল? সুয়েজ খাল। আর এদিকে যদি ইউফ্রেটিস পেয়ে যায় তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল এগুলো ওদের দখলে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আর মজার কথা হচ্ছে ওদের তাওরাতে এটা আছে, ওরা যদি, আপনারা জানেন তালেবানদের উপরে বোমা হামলা চালানো হয়েছিল কোন জায়গা থেকে? ওই যে পাকিস্তান নিজেকে পবিত্র মনে করে ওখান থেকে। আপনি মনে করেন যে ওটা একদম মুসলিমদের একদম খুব পবিত্র একটা জায়গা। ওরাই তখন জায়গা করে দিয়েছিল আমেরিকাকে, যাতে করে বোম্বিং করে আফগান ভাইদেরকে হত্যা করতে পারে। লক্ষ লক্ষ আফগান ভাই বোন, নারী শিশুকে হত্যা করা হয়েছে পাকিস্তানের মাটি থেকে। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকা রণতরী গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্রগুলোতে। কাতারে তার বেস ক্যাম্প আছে, আবুধাবিতে আছে। আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে, আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া। ও সামনাসামনি কিছু বলবে না, পিছনেও কিছু বলবে না, শুধু বলবে আমরা সাথে আছি। আমার যে অনলাইনে তো বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে? না, তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে। তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে। আরে আহাম্মকের দল, শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ওদের একটা বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। কি করার আছে? বলছে আমাদের কি করার আছে? না, কিছু করার নাই। আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের। আমরা হ্যালোইন করি, মদের বার ওপেন করি, হ্যাঁ, আমরা ওদের সাথে বন্ধুত্ব করি, আমরা ওদেরকে মৌন সমর্থন দিই। কয়দিন আগে তো আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয় নাই? আপনারা তো পড়াশোনা করেন, দেখেনি তো? আমাদের কি করার আছে? বলছে আমাদের কি করার আছে? আমরা করবো না, কারা করবে? করবে কারা? সবাই কি দোয়াই করে যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন নেতার নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি, শ্রদ্ধা সহ স্মরণ করি। এই সৌদি আরবের ছিলেন বাদশাহ ফয়সাল, নাম শুনেছেন? ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট 100 বছরে, অনেক নেতার মধ্যে একজন। অয়েল, পুরো তেল বয়কট করে দিয়েছে, যে আমরা পশ্চিমা থেকে পুরো তেলই দিব না। এটা জানেন হিস্ট্রি? তেল বয়কট, তেল দিব না। এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তেল পাবো কোথায়? কারণ আল্লাহ পাক এই পুরো বিশ্বের 4 ভাগের 3 ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে। সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে, এগুলো কাদের হাতে? এটা কি ইহুদিদের হাতে? 4 ভাগের 3 ভাগ। তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, তেল দিব না। এরপরে কত যে চড়াই উতরাই গেল, তারপরে এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল। কোন জায়গায়? লোভ। কোন জায়গায় বলেন? এসে বললো যে ঠিক আছে, তেল আপনি দিতে চাচ্ছেন না, একটা সন্ধি চুক্তিতে আসে। কি চুক্তি? যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না, শুধু ডলারে কিনবো, আর শুধু আপনার কাছ থেকে কিনবো। আপনি এবং আপনার অনুসারী যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব, বাইরের কারো কাছে আমরা তেল নিব না। তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে। আর আপনাদের প্রতি একটা অনুরোধ, শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারে তেল কেনা বেচা করবেন, অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন না। এই তেল মানে অয়েল, আর এই ডলার মানে ডলার। এই হয়ে গেল পেট্রোল ডলার, পেট্রোল ডলার, পেট্রোল ডলার মনিটারি সিস্টেম। এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারবেন। এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি। এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি, আর তেলের একচ্ছত্র অধিকার ওরা লাভ করে। তো এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারতো, আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই, আমি জানি আদতে আসলে কিছু হবে না, সকালবেলা আপনারা ভুলেও যাবেন। কিন্তু একটা কথা চিন্তা করেন, খালি চিন্তার খোরাক নেন, যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময়, তাহলে কি ওরা এত দূর পর্যন্ত আসতে পারতো? যখন আপনি একটা থাপ্পড় খাচ্ছেন, কিছুই বলছেন না, তখন তো একটা থাপ্পড় খাবেন। হাত ভেঙে ফেললো, কিছুই বললেন না, তখন তো আরেকটা হাত ভাঙবে। এই তো হচ্ছে অবস্থা। তো আমরা কি করতে পারি? কি সুন্দর করে এসে বলতেছে অনলাইন। যাক, মূল জায়গাটা আসা। ব্রিটেন সারা বিশ্বটাকে এইভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওর উদ্দেশ্যটা ছিল একটা, উদ্দেশ্য হচ্ছে জায়নিস্টদের, ওই যে জায়নিস্ট কারা বললাম, যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরের বন্ধু। সবাই না কিন্তু, সব ইহুদি সব খ্রিস্টান নয়। তো এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আতাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে। এই জিনিসটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝি নাই। এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প ছিল। আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে,
কেন হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে, এটা বোঝাতে পারে না আমাদের। জি, এখনকার এই বয়সে এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে। আপনারা কি জানেন যে আমেরিকা জাপানের ওই যে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতে ফেলেছে? পার্ল হারবার নামে একটা জায়গা আছে, ওইখানে জাপানিজ সৈন্যরা আক্রমণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর ইস্যু টেনে আমেরিকা ওখানে বোমা ফেলেছে। এখন আপনার কি মনে হয় যে ওইখানে পার্ল হারবারে যে আক্রমণ হবে এটা আমেরিকা জানতো না? তাই মনে হয় আপনার? সারা দুনিয়া ইন্টেলিজেন্স দিয়ে ভর্তি, গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি, ও জানে না এখানে হামলা হতে পারে? ও কিছু মানুষকে, নিজের দেশের কিছু মানুষকে ইচ্ছাকৃতভাবে মরতে দিয়েছে যাতে করে বড় বোমটা ফেলা যায়। এখন আপনাদের কি মনে হয় হামাস যে আক্রমণটা করেছে এটার খবর ইসরায়েল জানতো না? ওর ইন্টেলিজেন্স এত স্ট্রং, আপনার কি মনে হয় যে ওই যে সারা ওয়ার্ল্ডে বলা হচ্ছে ওদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, আসলে ব্যর্থ হওয়ার জাতীয়টা? আপনার তাই মনে হয়? যদি এটা আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুইয়ের ফুটা দিয়ে উট ঢুকে যেতে পারে। সুইয়ের ফুটা দিয়ে কি হাতি ঢুকতে পারে? অবশ্যই তারা এই খবর জানতো। হতে দিল কেন তাহলে? বা মানে ওরা শিথিলতা দেখালো কেন? ইস্যু যাতে করে আরো বড় পরিসরে ওরা গাজায় হামলা চালাতে পারে। কারণ তারা কখনোই নিজেকে সন্ত্রাসী রূপে প্রকাশ করতে চাইবে না। তারা দেখাবে আমরা মাসুম, আমরা ইনোসেন্ট, আমরা মাজলুম, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রতিহত করছি। এরা এরকম কূটবুদ্ধির মানুষ। জায়নিস্টদের কথা বলছেন, ওই জায়নিস্টরাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটিয়েছে। উদ্দেশ্যটা কি ছিল? জেরুজালেম মুক্ত করা, এবং তারা সেটা করেছেও। 1917 সালে 17 থেকে 18-র মধ্যে যখন তুর্কিরা আর পেরে উঠছিল না, তুর্কিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করেছিল, কিন্তু শেষে কিছু করতে পারে না। আপনাদেরকে এটা জানিয়ে রাখি, ওই সময় কিছু মুসলিম নামধারী মুনাফিকরা পর্যন্ত ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন আপনারা ওদেরকে আমিরুল মুমিনিন মনে করতেছেন। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে হেজাজের তুর্কি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওরা আমাদেরকে এখন শিখায় যে পলিটিক্যাল অ্যানালাইসিস করলে খারেজি হয়ে যাবে। কি চমৎকার করে অনলাইনে এসে বিবৃতি দেয়, রাষ্ট্র লাগবে, না হলে তুমি প্রতিবাদ করতে পারবে না, মিছিল মিটিং করা যাবে না, প্রতিবাদ একটা কথাও বলা যাবে না, ইত্যাদি। তো নাজদিরা যখন ওদেরকে বলবেন, এই মাথা মোটা দরবারি সাহেবদেরকে বলবেন, আহলুন নিফাক ওয়াল জামাআহ, এদেরকে বলবেন যে নাজদিরা যখন ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তারা কোন শাসকের আন্ডারে ছিল? জিজ্ঞাসা করেন। কথা বুঝতে পারেন নাই? নাজদিরা, আরবের নাজদিরা যখন ব্রিটেন বা এই ইংল্যান্ডের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, করে একটা মুসলিম রাষ্ট্র কায়েম করেছিল, তখন তারা কোন শাসকের আন্ডারে যুদ্ধটা করেছে? দেখি কি উত্তর দিতে পারে। না তো এদের ইতিহাসের কোনো জ্ঞান আছে, না আসলে এদের আকীদা মানহাজ ঠিক আছে। এটাকে বলে গিরগিটি মানহাজ। কি মানহাজ? গিরগিটি, আজকে এই রূপ কালকে সেই রূপ, এই পক্ষে গেলে এটা ঠিক, ওই পক্ষে গেলে এটা ঠিক না। একই জিনিস ওরা করলে এটা কোনো সমস্যা নাই। ওই একই কাজ যদি আপনি এই গাজা ইস্যুতে বলেন তাহলে হামাসকে সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, বলছি আপনাকে নিউট্রাল জায়গা থেকে ডিল করতে হবে। তো আপনি বায়াস্ট হয়ে যাবেন কেন কারো দিকে? এবার জেরুজালেম তারা দখল করে ফেললো, কারা? জায়নিস্টরা। এখন মজার কথা শোনেন, 1917 সালে এই ডিক্লেয়ারটার নাম হচ্ছে বেলফোর্ট ডিক্লারেশন। এগুলো বাসায় গিয়ে দেখে নিন। বেলফোর একটা চুক্তি লিখেছে, মাত্র বলা হচ্ছে মাত্র 65টা শব্দ আছে চুক্তির মধ্যে। মাত্র কয় শব্দ? 65 শব্দের চুক্তি। শব্দগুলো ইংরেজিতে লেখা, যে শর্ত একটাই শর্ত, আমাদের এই ফিলিস্তিনের ভূখণ্ডে একটা স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শেষ, এটাই আমাদের, আর কিছু নেই। ব্যাস, এই দখল করে ফেললো। জায়গাটা তো মুসলমানদের ছিল, দেখালাম 1200 বছর। প্রথম ওয়ার্ল্ড ওয়ারে দখল হয়ে গেল, হওয়ার পরে এই বেলফোর্ট ডিক্লারেশন থেকে এটা ওদের দখলে চলে গেল। এই বাস, এখন আমাদের পরাধীনতার সময় চলে আসে। এটা কত সালে কথা বললাম? 1917-18। আপনাদের কি মনে হয় এরপর থেকে ওরা চুপচাপ বসেছিল? তখন সারা বিশ্বে একটা ধোয়া তোলা হয়েছে। দেখুন, একটু বুঝুন। এর আগে হিটলার ওদেরকে হত্যা করেছিল না? সারা বিশ্বে ধোয়া তোলা হলো যে ওরা খুব মাসুম, খুব মাজলুম, ওদেরকে নির্যাতন করা হয়েছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কেউ যদি একটু জায়গা দেয়। কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো দরজা বন্ধ করে দিল, কেউ জায়গা দেয় না। আমাদের ভোলা ভালা মাসুম কিছু ভাই ফিলিস্তিনের, আর এই যে ব্রিটেনের চাপে অটোম্যানরা তো পরাজিত হয়ে গেল, সব দিক থেকে আমরা কোণঠাসা। ওই কিছু জায়গা 6%, কয় পার্সেন্ট? 6% জায়গা দেয়, এতটুকুতে থাকতে হবে। ঘর কার?
ঘর আমার, এরা মেহমান কিনা? মেহমান। এখানে একটু বলে নেই, ওই 6% জায়গায় এখন হয়েছে 76%। ওই 6% জায়গার পরিমাণ এখন হয়েছে 76%। ওই মেহমানরাই 76% জায়গা দখল করেছে এখন। আর বাকি যে পার্সেন্টটুকু বাকি আছে, এই দুটো জায়গা অবরুদ্ধ। শুধু গাজা উপত্যকায় থাকে 22 লক্ষ মানুষ। আর ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু থাকে আপনারা দেখেন। গাজার সাথে সমস্যা বেশি কেন? কারণ এখানে হামাসের তৎপরতা বেশি। ওইখানে পিএলওর আন্ডারে ছিল, এটা মানে মিউচুয়াল করে ফেলছে মোটামুটি। এখানে 76% জায়গা এখন মেহমানরা দখল করেছে। এখন এই বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে আর্তনাদ পেশ করে, মুসলমানদের সহযোগিতা চায়, ওরা হামলা করলে প্রতিহত করার চেষ্টা করে, তখন তারা বলে যে এরা সন্ত্রাসী। এরা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও, এ বলছে তুমি সন্ত্রাসী, দূর হও। এই মেহমানরা আমাদেরকে বের করে দিয়েছে। মনে করেন আপনাকে আপনার মেহমান বের করে দিয়েছে, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে নক করছেন, নক করে বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর ও বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। পুরো বিশ্বের চিত্রটা এটা। এই জেরুজালেম কেন্দ্রিক একটা বাক্যে বলুন, মেজবান তারা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও। ভাই আমার ঘর আমাকে ফেরত দাও, থাকতে দিয়েছিলাম, খাইতে দিয়েছিলাম, তোমাকে তো আমি আমার নারী শিশুকে হত্যা করতে দেই নাই, অত্যাচার করতে দেই নাই, নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলাম, আমার বাড়ি এখন আমাকে ফেরত দাও। এখন ও দরজা বন্ধ করে পিটাচ্ছে আর বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। আর বড় বড় মুসলিমরা রাষ্ট্রগুলো তাকায় তাকায় দেখছে, মাঝে মাঝে কিছু টাকা পয়সা বাড়াচ্ছে যাতে ওরা পানি কিনে খেতে পারে, কাপড় পরতে পারে, খাবার পেতে পারে। ওই টাকা তুমি কোত্থেকে পেয়েছো? ওই টাকা তেল বিক্রি করে পেয়েছো, ওই টাকা হজ থেকে পেয়েছো। জি, এটা তো মানুষ জানে, যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করে তারা জানে। ওই টাকা তোমার পাচ্ছ থেকে, তেল থেকে, পররাষ্ট্র পর্যটন শিল্প থেকে। তোমাদের আয়ের উৎস কি? কৃষি আয়ের উৎস? আয়ের উৎসই পেট্রোডলার। আয়ের উৎসটা কি? পেট্রোডলার। তো তুমি ওদের সাথে চুক্তি করা টাকার ওই উচ্ছিষ্ট ছিটাফোটা আমাকে দিচ্ছ, আমার ভাইকে যে ওখানে রক্ত দিচ্ছে, দিয়ে মনে করছো তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমার আর কি করার আছে? আপনারা অনেক ভিতরে ঢুকবেন। আমি বললাম না যে একটা লেকচার আমি কিছুই বলতে পারবো না। 4-5টা দফায় যদি আমাকে সময় দেন, একটা একটা করে পর্ব বলতে পারবো। এরপরে এই হলো 17-18 সালের কথা শেষ। এরপরে আপনাদের ধারণা ওরা ওই 6% জায়গা নিয়ে বসেছিল। আর ব্রিটেন ওদেরকে যে সহযোগিতা করলো, ওই সহযোগিতা বন্ধ করে রাখছে। ও সহযোগিতাও কন্টিনিউ করতে থাকলো এবং ইহুদিদের সাথে ব্রিটেনের খ্রিস্টানদের একটা বন্ধুত্ব চলতে থাকলো, বছরের পর বছর চলতে 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 কি হয়েছে জানেন? এই যে আপনি গাজার কথা দেখছেন, এটা নতুন নয়। এর আগে এরকম 6-7টা আক্রমণ হয়েছে এখানে, এই রিসেন্ট সময়, প্রায় 2000 সাল থেকে 23 পর্যন্ত, 2004-এ, 2009-এ, 2014-তে, এই লাস্টে রমজানে, এই যে এখন পড়েন, পড়াশোনা করেন, দেখেন। এর আগে ইন্তেফাদা হয়েছে কয়েকবার, ইন্তেফাদা। তো যাই হোক, এরপর তারা 6% জায়গা নিয়ে বসে থাকে নাই। কারণ তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য তো 6% জায়গা দখল করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটাই তারা চায়। পুরো হোলি ল্যান্ড মানে কি? ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায়, এখনো চায়। আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজা চায়? ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত। ভালো করে মনে রাখেন, মিশরের নীল নদ কেন? কারণ নীল নদ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে। কোন খাল? সুয়েজ খাল। আর এদিকে যদি ইউফ্রেটিস পেয়ে যায়, তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল, এগুলো ওদের দখলে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আর মজার কথা হচ্ছে, ওদের তাওরাতে এটা আছে, ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসিহ যখন আসবে, তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে। ওরা ওই মিশনেই হাঁটছে, ওরা 6% জায়গার জন্য আসে নাই। তারপরে ওদের এই মিশন চলতে থাকলো। কেন? কারণ ওই মাসিহকে তারা মনে করে ওদের সেই কাঙ্ক্ষিত মাসিহ। আর আমরা জানি ওদের ওই মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, যে বের হওয়ার সময় এই ইহুদিদেরকে নিয়েই সারা বিশ্বটাকে শাসন করবে। আমার কথা মেলাতে পারছেন কি? ওরা হোলি ল্যান্ড পুরোটা দখল করতে চাচ্ছে, কারণ তাদের প্রতিশ্রুত হচ্ছে ওদের মাসিহ মানে দাজ্জাল যখন আসবে, তখন তারা বিশ্বটাকে আবার শাসন করবে, ঠিক সুলাইমানের সময় তারা যেমন শাসন করতো। এটা ওদের গোল, এটা লক্ষ্য ওদের। আমার কথা কি বুঝে যাচ্ছে? এটা ওদের লক্ষ্য, এটা ওদের গোল, এই লক্ষ্যে ওরা হাঁটছে।